স্বামী নেই, মাও নেই, বাবু নেই। আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা। বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত। ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইস গেট। দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। ছাত্রদের আন্দোলন ভিন্ন খাতে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। কাল প্রজ্ঞাপন প্রত্যাহার হলেই নিবন্ধন ফিরে পাওয়ার প্রক্রিয়া শুরু, জানালেন আইনজীবী। জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, বিভিন্ন স্থানে শোভাযাত্রা। দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সময় সংবাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। রাতভর বৃষ্টির পর লক্ষ্মীপুরে বাড়তে শুরু করছে বন্যার পানি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 3 উপজেলার কয়েক লাখ মানুষ। অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষেরা পাচ্ছেন না খাবার সহায়তা। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে যে মূল সড়ক, তার পাশেই এই জায়গাটিতে যে পরিমাণ পানি জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেছনে যে বাসাগুলো আছে সেই ঘরগুলোর বাসিন্দারা আরও 2 দিন আগে এই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, কারণ আর 2 দিন আগ থেকে এখানে প্রচণ্ড পরিমাণ পানি উঠছিল। তারা জানিয়েছেন গত 2 দিন আগ পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন। কেউ খাটের নিচে ইট দিয়ে খাট উঁচু করে খাটে অবস্থান নিয়েছিলেন। প্রায় প্রত্যেকটি ঘর অর্ধেক পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে। এখানকার বাসিন্দারা বলছেন এখানে এ ধরনের প্রায় শখানেক ঘর রয়েছে। 4 থেকে 500 মানুষ এখন রাস্তার পাশে অথবা নিকটস্থ কোথাও কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন। খাড়ের পরে নিচে ইট দি উপরে আসিলাম, ওখান থেকে থাকতে পারি না, তো বাইরে গেছি। খাওয়া দাওয়া এখানে করার মতো কোনো ক্যাপাসিটি নাই। হাঁটু পর্যন্ত পানি আর সবকিছু তলা লেগে গেছে। পানি যা আসলে যাবতীয় জিনিস ডুবে গেছে, তুলতে পারিনি। ফেনীর বন্যার পানি যখন ক্রমেই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, তখন ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের এই নিম্নাঞ্চলগুলো প্রথমে প্লাবিত হয় এবং তারপর ধীরে ধীরে পানি আরও বাড়তে থাকায় বহু জায়গায় মহাসড়ক পর্যন্ত পানির নিচে ডুবে গেছে। তো এখানকার বাসিন্দারা বলছেন পানির নিচে তাদের চুলো বা অন্যান্য জিনিস তলিয়ে যাওয়ার কারণে তারা রান্নাবান্নাও করতে পারছেন না। এই মুহূর্তে তারা খাদ্য সংকটে আছেন। তারা পুরোপুরি নির্ভর করে আছে কোনো হৃদয়বান মানুষ যারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন বা সরকারি যে সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছেন, তারা যদি তাদেরকে ত্রাণ দেন তাহলে তারা খেয়ে পরে বাঁচতে পারবে। স্বামী নেই, মাও নেই, বাবু নেই, আর এখানে কিছু সাহায্য করছে বাবা, যায় যত না। অনেকে এখানে গবাদি পশু বা অন্যান্য জিনিস পালনের উপর নির্ভরশীল। আমরা দেখেছি তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে তাদের গবাদি পশুগুলোকে যেন বাঁচানো যায়। যে পরিমাণ পানি এসছে সে পরিমাণ পানি সরে যেতে পারছে না, কারণ এখানকার যে আশপাশের খালগুলো রয়েছে সে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সহজে পানি সরতে পারছে না। তো এই কারণে তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে প্রশাসন যেন দ্রুত এই খালগুলো সংস্কারের ব্যবস্থা করে। নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথে মহাসড়কের অনেক জায়গা দেখেছি যেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে এবং যার কারণে ত্রাণবাহী যে গাড়িগুলো আসার সেগুলো কিন্তু আসতে সমস্যায় পড়ছেন এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে সেই ত্রাণগুলো পৌঁছানোর উপায় নেই। পানি যদি এর চেয়ে বেশি হয় তখন সেখানে মানুষও আর হেঁটে যাওয়ার উপায় নেই। লক্ষ্মীপুরের পুলিশ লাইনের সামনে থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। পানির প্রচণ্ড চাপে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী ফেনী জেলার সংযোগস্থলে ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজার ভেঙে গেছে। এতে জোয়ারের সময় উল্টো লোকালয়ে ঢুকবে সমুদ্রের পানি। অন্যদিকে আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম। বিস্তারিত জানিয়েছেন আতিয়ার সজল। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষেই এই মুছাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান। সোমবার সকাল থেকেই ফাটল দেখা দেয় এই ক্লোজারে। সময় গড়াতেই এই ক্লোজারটি পানির তোড়ে এসে যায় সমুদ্র পানে। ফেনী সদর শহরে পানি কিছুটা কমলো, সদরের বিভিন্ন উপজেলা এবং দাগনভূঞা, সোনাগাজীতে পানি বেড়েই চলছে গত 3 দিন ধরে। ফেনীর 6 উপজেলার 43টি ইউনিয়নে সমভাবে যে ত্রাণগুলো বন্টন করার কথা, অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে না, যার কারণে যেখানে ত্রাণ পাচ্ছে সেখানে একাধিকবার মানুষ ত্রাণ পাচ্ছে, আবার যেখানে পাচ্ছে না অনেকেই মোটেই পাচ্ছে না। এজন্য স্থানীয়রা বা বিভিন্ন ভুক্তভোগীরা অব্যবস্থাপনাকেই দায়ী করছেন। আমরা পাই নাই, অনেকে খাবার, নিরাপদ পানি, এমনকি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি খুব। খানাদানা আমাদের ঠিক মতন আসে নাই তো। খানাদানা কেউ আইসে একবার জায়গা 3 বার নিচে, কেউ একবার হয়নি। নতুন করে বন্যার কবলে পড়া
সোনাগাজী এবং দাগনভূঞাতে শুকনো খাবার, পানি জাতীয় খাবার দেওয়া জরুরি হয়ে পড়েছে। সেই সাথে মহিলাদের হাইজেনিক মেনটেন করার বিভিন্ন উপকরণ দেওয়াও জরুরি বলে মনে করছেন এখানকার ভুক্তভোগীরা। বিল্ডিং এর নিচে যে পরিমাণে পানি ছিল, আমাদের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে। আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সব কিছু নষ্ট হয়ে গেছে। পানির অনেক কষ্ট, কি করব, ছেলে মেয়ে তো আছে, ওদেরকে বাঁচাতে হবে। ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে জেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ডায়রিয়া সহ চর্মজনিত রোগ দেখা দিয়েছে। গত কয়েকদিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য প্রমাণ প্রশাসন থেকে বা কোনো মহল থেকে দিতে পারছেন না। কি পরিমাণ প্রাণহানি হয়েছে এ বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেটের 23টি ভেন্ট রেগুলেটর। এদিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিশুদ্ধ পানি, ওষুধ সহ ত্রাণের অভাব হবে না। টানা ভারী বর্ষণ আর ফেনীর উজান থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। লোকালয়ে পানি বেড়েছে 1 ফুটের বেশি। পানিবন্দী হয়ে পড়েছেন 20 লাখ মানুষ। গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় জেলার 9 উপজেলার মধ্যে 8 উপজেলা আক্রান্ত হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রমুখী হচ্ছেন অনেকে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। কোম্পানিগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেটের 23টি ভেন্ট রেগুলেটর। বেগমগঞ্জ জেলাটা খুব নিচু অঞ্চল, তো এই জন্য কোমর পর্যন্ত, মাথা পর্যন্ত পানি। কিছু কিছু লোকে একাধিকবার টান পাইতেছে, কিছু কিছু লোকে দেখা যায় একবারও টান পাইতেছে না। এই বন্যা আমার বয়সে আমি আর দেখি নাই এত বেশি পানি। আমাদের ঘরে এক কোমরের পানি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিশুদ্ধ পানি, ওষুধ সহ ত্রাণের অভাব হবে না বলে জানিয়েছেন তিনি। জনগণকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে। আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। আর আপনারা যদি, জনগণ যদি সব সাহায্য সহযোগিতা করে, অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় পৌঁছে যেতে পারবে। জেলায় 1098টি আশ্রয়কেন্দ্রে 1,82,309 জন আশ্রয় নিয়েছেন। সময় সংবাদ, নোয়াখালী। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং কুমিল্লার বুড়িচং উপজেলায় আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের একটি সড়কের উপর, যে সড়কটি মান্দারি থেকে চতল্লার উদ্দেশ্যে গিয়েছে। এই সড়কের উপরে এই মুহূর্তে হাঁটু সমান পানি, এবং আমি নৌকায় করে পুরো ইউনিয়নের বেশ কিছু জায়গা ঘুরেছি এবং সবগুলো জায়গাতে ঘুরতে নৌকাতেই যেতে হয়েছে। পুরো অর্থাৎ বলা চলে যে মান্দারি ইউনিয়নের 4 ভাগের 3 ভাগ অংশই এখন পুরোপুরি পানির নিচে, এবং এমন এমন জায়গায় আমরা গিয়েছি যেখানে আসলে নৌকা ছাড়া যাওয়ার আর কোনো উপায় নেই। এবং সেই জায়গাগুলোয় কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে পানিবন্দী মানুষ এখনও বাধ্য হয়ে তাদের ঘরগুলোতে আছেন, কিন্তু তারা অভিযোগ করছেন যে গত 1 সপ্তাহ ধরে কোনো ধরনের ত্রাণই তারা পাননি। অর্থাৎ যত দূরবর্তী অঞ্চলের দিকে যাওয়া হচ্ছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে ত্রাণ পাওয়ার যে শতকরা হার সেটা শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। সেক্ষেত্রে তারা বলছেন যে তারা পানির হাত থেকে এখনো পর্যন্ত বেঁচে থাকলেও যে অবস্থা চলছে, হয়তো তাদের ক্ষুধায় মারা যেতে হবে। তাদের ঘরে আমরা ছোট ছোট শিশুদেরকে দেখেছি যারা কান্নাকাটি করছিল, অর্থাৎ খিদায় তারা কাঁদছিল, কিন্তু তাদের মুখে যে খাবার তুলে দিবে সে ধরনের শুকনো খাবার তাদের হাতে নেই। এবং একই সাথে অনেকে অভিযোগ করেছেন যে বন্যার এই সুযোগ নিয়ে কিন্তু অনেকে দ্রব্যমূল্যের দামও বাড়িয়ে দিয়েছেন, যার কারণে বলছেন যে আগে হয়তো যে মুড়ি কিনতে হতো 70 টাকায় সেটা এখন 120-30 টাকাতেও কিনতে হচ্ছে। এ ধরনের নানান ধরনের সমস্যা এই বন্যা দুর্গত এলাকায় আছে, এবং তারা বলছেন যে সশস্ত্র বাহিনী এবং সরকারের অন্যান্য যে সকল বাহিনী রয়েছেন, সংস্থা রয়েছেন, তারা যেন বিশেষভাবে নজর দেয় লক্ষ্মীপুরের দিকে। বিশেষ করে লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, লক্ষ্মীপুর জেলার 4টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে তারা বিশেষভাবে নজর দিতে। এখন ঠিক যে অংশের দিকে আমার ক্যামেরা আছে সেটি হচ্ছে মান্দারির দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে যত দূর যাওয়া যায় তত কিন্তু প্রত্যন্ত অঞ্চল, এবং সেখানে দুর্ভোগ অনেক বেশি, এবং মানুষজন বলছেন যে সেই দিকটাতে পানির পরিমাণও আরও অনেক বেশি। এবং একটি বিশেষ দিক আমি এখানে আসার পর লক্ষ্য করেছি,
পূর্ব দিক থেকে প্রচণ্ড বেগে স্রোত পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ যে বিষয়টি আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে ফেনী এবং কুমিল্লা থেকে বন্যার পানি নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে আসছে, সেটি বোঝা যাচ্ছে এখানকার স্রোত দেখে যে এখনও পর্যন্ত কিন্তু পানির সোর্সটি বন্ধ হয়নি। প্রচুর পরিমাণ বন্যার পানি এখনও লক্ষ্মীপুরের দিকে আসছে। অর্থাৎ এতে যে আশঙ্কাটা মানুষ করছে যে এখনও যে জায়গাটা কোনো রকমভাবে মানুষজন ঘরে আছে, পানি উঠেনি, সেই জায়গাও হয়তো আর 2-1 দিনের মধ্যে পুরোপুরি তলিয়ে যাবে। কাজেই তাদেরকে রেস্কিউ করার বিষয়ও আছে এবং তাদের পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর জন্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারের যতগুলো বাহিনী আছে সবার প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তো এটি ছিল লক্ষ্মীপুরের একটি ইউনিয়নের বন্যার চিত্র। পুরো লক্ষ্মীপুরের অবস্থায় প্রায় একই। এছাড়া আরও অন্যান্য যে জেলাগুলো আছে বাংলাদেশের বন্যা কবলিত জেলাগুলো, সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এমনই কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ, সেখানকার বন্যা পরিস্থিতি খবর জানতে চলে যেতে চাই তার কাছে। নতুন করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার আরো 2টি ইউনিয়ন গতকাল প্লাবিত হয়েছে। অর্থাৎ এই নিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার 5টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর আগে যে বুড়িচং উপজেলা দিয়ে যেখান দিয়ে গোমতী নদীর বাঁধ ভেঙেছে, সেখানে যে বুড়িচং উপজেলা, সেখানে 105টি গ্রাম কিন্তু একেবারে প্লাবিত হয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে 1,70,000 লোক ইতিমধ্যে পানিবদ্ধ অবস্থায় রয়েছে এবং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় 5টি ইউনিয়নে যদি বলতে যাই সেক্ষেত্রে প্রায় 60,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়ে গিয়েছে। একটা বিষয় জানা রাখতে চাই যে কুমিল্লা বিশেষ করে যে 17টি উপজেলা রয়েছে তার মধ্যে 14টি উপজেলায় কিন্তু এই মুহূর্তে প্লাবিত অবস্থায় রয়েছে এবং সেক্ষেত্রে ফেনী যে বন্যার প্রভাব, সেই প্রভাব পড়েছে কুমিল্লা, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ যে উপজেলাগুলো রয়েছে সেখানে যে 3টি উপজেলা, সেখানে কিন্তু বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং আমরা যদি জানিয়ে রাখতে চাই সেখানে প্রায় 25 থেকে 30,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে বুড়িচংয়ের দিকে যারা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠানগুলো থেকে যে ত্রাণ নিয়ে যাচ্ছে, তারা কিন্তু সবাই বুড়িচংয়ের দিকে আসছে বলে দাবি করছে যে নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং মনোহরগঞ্জ, সেখানে সেই 3টি উপজেলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ যাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আমরা আজকে দেখেছি যে কুমিল্লা যে র্যাব 11 CPC2 তারাই কিন্তু কুমিল্লা বুড়িচং উপজেলায় এসে তারা 1500 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এর মধ্যে ছিল শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন সহ খাবার যে সামগ্রীগুলো তারা পানি সহ তারা বিতরণ করেছে। এই মুহূর্তে বলতে গেলে যে কুমিল্লা যে পরিস্থিতি সেটা কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে এবং প্রতিনিয়ত একটি পর একটি গ্রাম প্লাবিত হচ্ছে। এবং গতকাল আমরা শুনেছি যে কুমিল্লা, বুড়িচং এবং তিতাস এই 2টি জায়গায় বন্যায় প্লাবিত হয়ে 4 জনের মৃত্যুর ঘটনা শুনেছি আমরা। এর মধ্যে 2 জন ছিল মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং 2 জন বিশেষ করে বুড়িচং, আগারনগর এবং বরবুরি এলাকাতে তাদের লাশ উদ্ধার করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার বন্যা পরিস্থিতি। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা এবং লক্ষ্মীপুরে, শুনছিলাম বন্যা পরিস্থিতির খবর। যদি ভারী বৃষ্টি না হয় তবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় নতুন করে পানি না বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। ফেনী, নোয়াখালী এই 2টা জেলা ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো ঝুঁকিপূর্ণ জেলা নাই। আজকে সকালের এবং দুপুরের তথ্য অনুযায়ী আমাদের 2টা স্টেশন বিপদসীমার উপরে রয়েছে। একটা হচ্ছে কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্ট, সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। সড়ক অবরোধ করে পুলিশের কাজে বাধা, নাশকতা সহ কয়েকটি অভিযোগে রাজধানীর শাহবাগ, পল্টন ও রমনা থানায় অজ্ঞাত সহ প্রায় 4,500 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শতাধিক আনসার সদস্যকে নেওয়া হয়েছে CMM আদালতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল আসলে সারাদিন সচিবালয় ঘেরাও করে আসলে কয়েক হাজার আনসার সদস্য যেই অবরোধ করে রেখেছিল সচিবালয়, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যে আসলে সন্ধ্যার সময় দেখা যায় যে রাতের বেলায় যেই ভাঙচুর হামলা হয়েছে এবং শিক্ষার্থীদের উপরে যেই হামলা হচ্ছে, সেই ঘটনায় আসলে নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়া সহ কয়েকটি অভিযোগ এনে কিন্তু রাজধানীর রমনা, শাহবাগ এবং পল্টন থানায় 3টে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলাগুলিতে দেখা যায় যে এক একটি মামলায় আনসার সদস্যদের এক একটা সংখ্যা উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং সেখানে কিন্তু নাম উল্লেখের বাইরেও কিন্তু দেখা যায় কয়েক হাজার আনসার সদস্য রয়েছে অজ্ঞাত, এবং তাদেরকে আটক করে রাখার পরে, গ্রেফতার করার পরবর্তীতে কিন্তু এখন আমরা দেখেছি যে 150-এরও বেশি আনসার সদস্যকে
আদালতে নিয়ে এসে গারদখানায় রাখা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হবে, সেটা বিষয়ে শুনানি হবে মামলার। আমরা দেখেছি যে এই মামলাগুলিতে আসলে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং এই মামলায় অভিযোগ করা হয়েছে যে আসলে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কিন্তু আসলে এখানে জড়ো হয়ে আনসার সদস্যরা এখানে বিক্ষোভ করেন এবং এই বিক্ষোভে এখানে যখন ছাত্র জনতা এখানে জানেন যে আসলে এই আনসার সদস্যরা এই সচিবালয়ে যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদেরকে আসলে এই সচিবালয়ে কয়েকজন উপদেষ্টা সহ তাদেরকে ঘেরাও করে রেখেছিল, তাদেরকে বের হতে দিচ্ছিল না এবং তাদের উপরে হামলাও চালায় এবং সেই ঘটনায় কিন্তু দেখা যায় যে যখন শিক্ষার্থীরা আসে তাদের সাথে শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করে এবং সেখানে সেনা সদস্যরা কিন্তু এসেছিলেন। সেই আনসার সদস্যরা অনেকেই কিন্তু আবার পালিয়ে যায় সেখান থেকে, আবার সেই ভাঙচুর করে। এই যে ঘটনাটা তারা কেন এটা করেছে এবং এটার পিছনে তাদের কি উদ্দেশ্য ছিল এবং কেউ এটার পিছনে মদত দিয়েছে কিনা সার্বিক বিষয় জানতেই কিন্তু এখানে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এখানে ফরওয়ার্ডিং এখনো আসেনি যে এখানে কত দিনের রিমান্ড আছে কিনা সেই বিষয়টি আসলে আমরা জানতে পারবো এবং শুনানি হলে পরে তাদের আদালত কি আদেশ দিবে সেটা আমরা জানাতে পারবো। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে কাল, এরপরই নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বার প্রান্তে যখন শেখ হাসিনার সরকার, ঠিক সে সময় 1 আগস্ট জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে ওই দিন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ওই বৈঠকে ছিলেন জামায়াত নেতারাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনার সেই বৈঠকেও ছিলেন জামায়াত নেতারা। ঠিক তখন থেকেই সবার আগ্রহ, জামায়াতের নিষেধাজ্ঞা কি প্রত্যাহার হচ্ছে? সোমবার দলটির আইনজীবী জানান, মঙ্গলবারের মধ্যেই জামায়াত শিবির নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন প্রত্যাহার করছে সরকার। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি রিকোয়েস্ট করা হয়, এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ের কথাও জানান তিনি। উচ্চ আদালতে এই ব্যাপারে আপনারা সবাই দেখতে পাবেন। পরবর্তী পদক্ষেপ, প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন মামলাটি পুনরায় শুনানি করার জন্য দরখাস্ত দায়ের করব। দলটির আইনজীবী আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে। শুধুমাত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলেও মন্তব্য করেন শিশির মনির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। এ বিষয়ে তিনি কোনো কিছু স্পষ্ট করে তুলে ধরেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে হবে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব ভয়াবহ বন্যার কারণ হিসেবে দায়ী করেন পার্শ্ববর্তী দেশ ভারতকে। অভিযোগ করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অপরাধ করেছে তারা। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে জনগণকে সচেতন করার জন্য, সেটা করা হয়নি। রোববার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখলেও মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য সুস্পষ্ট নয়। তবে নির্বাচন কবে হবে তা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও বলেন বিএনপি মহাসচিব। আশা করেছিলাম যে
প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোনটা রিফর্মস হবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময় সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালোর দিকে যাচ্ছে। রোববার রাতে আনসারদের গোলযোগকে ছাত্র জনতার বিজয় নস্যাৎ করার ষড়যন্ত্র উল্লেখ করে সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নেপালে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের মিশনে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। সেমির মঞ্চে শক্তিশালী ভারতের বিপক্ষে চাপমুক্ত থেকে খেলার লক্ষ্য। টিএসসিতে ভিড় সব বয়সী মানুষের, কারো হাতে নতুন পুরাতন কাপড়, কারো হাতে খাদ্য সামগ্রী, আবার কেউ এসেছেন ওষুধ স্যালাইন নিয়ে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এক কাতারে সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে ভিড় করেন অনেকেই। বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসছে শিশুরাও। কেউ নিজের জন্মদিনের টাকা, কেউ শখের সাইকেল কেনার টাকা, আবার কেউ জমানো ব্যাংক নিয়ে। কেউ কেউ বন্যায় খেলনা হারানোদের জন্য নিয়ে এসেছে নিজের খেলনা। পাপ্পাকে বলেছিলাম যে পাপ্পা আমাকে তুমি যেই টিফিনের টাকা দাও প্রত্যেকদিন, সেই টিফিনের টাকা আজকে আমাকে সকালে দিয়ে দিও, যেন আমি আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। দেখতেছে যে কেউ উমরার জন্য দিচ্ছে বা ওর আগ্রহ, বাবা আমিও দেব এই কথাটা বারবার করতেছে, পরে সেই ইয়েতে আসা। গত 3 দিনের টিফিনের টাকা বাঁচিয়ে এবং যারা শিক্ষক আছেন, পরিচালক মহোদয় আছেন, উনি ওনাদের তরফ থেকে একটা বড় কন্ট্রিবিউশন করেছেন। সোমবার টানা 5ম দিনের মতো চলা গণত্রাণ সংগ্রহ শুরু হয় সকাল 10টায়। এরপর থেকেই ত্রাণ নিয়ে টিএসসিতে ভিড় জমান সব ধরনের মানুষ। সবার প্রত্যাশা দেশের দুর্যোগে একযোগে এগিয়ে এসে বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সামাজিক দায়বদ্ধতার জায়গা চিন্তা করে, যেহেতু আমরা চাচ্ছি একটি বৈষম্য বিরোধী সমাজ, যেখানে শুধুমাত্র নারী, পুরুষ, ধর্ম, গোত্র কোনো কিছু নিয়েই আসলে বৈষম্য থাকবে না, তার জন্যই মূলত আসলে এগিয়ে আসা। ছোট ছোট বাচ্চারা যেভাবে এগিয়ে এসেছে, এবং আমি এইটুকু বিশ্বাস করি আমার স্বপ্নের সোনার বাংলাদেশটা এরাই আগামীর কর্ণধর, এবং এদের হাতে আমার সোনার বাংলাদেশটা অনেক ভালো থাকবে। সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা করে আসছে। ত্রাণ সংগ্রহের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর কার্যক্রমও চলছে সমানভাবে। বন্যা দুর্গত বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে দুর্গম অঞ্চলেও ত্রাণ বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। নগদ টাকা ও ত্রাণ সামগ্রী জমা দিতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। কেউ নগদ টাকা, কেউ শুকনো খাবার, আবার কেউ বা নিয়ে আসছেন নতুন কাপড় ও ওষুধপত্র, যেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। বন্দরনগরী চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনেও চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। 5 দিন ধরে চলছে এই কর্মযজ্ঞ। বস্তা কিংবা ব্যাগে করে নানা ত্রাণ সামগ্রী আনছেন শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীরাও। নানা দলে বিভক্ত হয়ে সংগ্রহের পর জমা দিচ্ছেন কন্ট্রোল রুমে। যা পেরেছি দিয়েছি, আর অন্যান্য জায়গা আমাদের রেজিমেন্ট যেটা আছে কর্ণফুলী রেজিমেন্ট, ওখানে দিয়েছি 62 বস্তার মতো। যারা ফেনীতে যাচ্ছে, কুমিল্লাতে যাচ্ছে, ওরা আসলে জিনিসপত্রগুলো দেখে এসে ওরা নিজেরা খেতে পারছে না, ওদের কষ্ট হচ্ছে। তো সেই কারণে আমি ওদের জন্য নিয়ে এসেছি বেশি করে, যে ওরা আগে পেটে রাখুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের 9 উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী। এখন তাদের পরিকল্পনা বন্যা পরবর্তী পুনর্বাসন করা। যখনই আমাদের বানবাসী ভাইদের পানি নেমে যাবে, আমরা এরপরে আমাদের পুনর্বাসনের জন্য আমরা আবার ত্রাণ সংগ্রহ করব। রেস্কিউ মোটামুটি এখন তেমন লাগতেছে। এখন দরকার হচ্ছে যে বানবাসী ভাইরা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করা। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও পাড়ি দেওয়ার বাকি বহু পথ। বন্যা মোকাবেলায় পাশে চান দেশবাসীকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সারা দেশে র্যালি, পূজা সহ নানা আয়োজন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসব মুখর পরিবেশ, নেচে গিয়ে চলে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন। বর্ণিল রূপে সেজেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও সাজেন শ্রীকৃষ্ণ ও রাধা রূপে।
সোমবার সকালে বাদ্যের তালে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সিরাজগঞ্জ, পটুয়াখালী, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় বের করা হয় বর্ণাঢ্য র্যালি। রং বেরঙের পোশাক পরে হাজার হাজার ভক্তরা অংশ নেন। ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত নানা পৌরাণিক কাহিনীর চিত্র তুলে ধরা হয় র্যালিতে। মন্দিরে মন্দিরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বন্যায় নিহতদের স্মরণেও হয় বিশেষ প্রার্থনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের শরণার্থে এবং এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমাদের যে ভাইয়েরা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের জন্য আমরা আজকে একটি প্রার্থনা সভা করেছি। বন্যার্তদের সহযোগিতায় পাশে থাকারও কথা জানান সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ, পূজা অর্চনা সহ ছিল নানা আয়োজন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সামর্থ্য অনুযায়ী দলমত নির্বিশেষে সবাইকে বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতা সাধ্যমতো চেষ্টা করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্য, পানি ও ওষুধ সহ নানা সহায়তা প্রয়োজন। দেশকে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতে সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। কয়েকদিনের বৃষ্টির প্রভাব বাজারে। সরবরাহ সংকটে রাজধানীতে সব ধরনের সবজির দাম চড়া। কেজিতে বাড়তি 10 থেকে 15 টাকা। পেঁয়াজ বেড়েছে 10 টাকা, আর এক রাতেই 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। তবে আগের অবস্থায় রয়েছে মাছ ও মাংসের দর। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সোমবার সরকারি ছুটি হলেও কারওয়ান বাজারের দৃশ্যপটে কম ছিল ক্রেতা সমাগম। কিন্তু সরবরাহ সংকটে সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। পটল, বেগুন, কাঁকরোল, চিচিঙ্গা, কচুরমুখী, করলা সহ বেশিরভাগেরই দাম 40 থেকে 70 টাকা। পেঁপে 35, 40, লাউ 60 টাকা, 50 টাকাও বিক্রি করি। বেগুন 70 টাকাও, আজকে বেগুনের দামও বেশি, 70 টাকা 60 টাকা বিক্রি করি। আমি যে বলবো যে কোনোটা কমছে, একটাও কমে নাই। আজকে সবই আটার দাম বাড়ছে, কিছুটা বাড়ছে। কেজিতে 7-8 টাকা কেজিতে বাড়ছে বর্তমানে। গাজর কিনছিলাম গত পরশু দিনে আমি একটু কম, আজকে একটু বাড়তি। আলু কিনছি এক পাল্লা যেমন 260 টাকা দিয়ে, আজকে কিনছি 280 টাকা, মানে কিছুটা বাড়তি। এদিকে এক রাতেই ঝাল বেড়েছে কাঁচামরিচের। 30 থেকে 40 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। গতকাল ছিল আপনার এলো 160 টাকা, তার আগে ছিল আপনার 200 টাকা, 240 টাকা, আজকে আবার 200 টাকা। প্রতিকূল আবহাওয়ায় পরিবহন সংকটে ঝাঁঝ বাড়তি পেঁয়াজেরও। 2-3 দিনে প্রায় 10 টাকা বেড়ে 120 টাকায় ঠেকেছে 1 কেজির দাম। বন্যার কারণে, পানি ছাড়ার কারণে গাড়ি ঘুরে আসবে না, এই জন্য একটু টান পড়ছিল। বিভিন্ন বাজারে পেঁয়াজ আছে, বিভিন্ন দাম আছে। পাবনা পেঁয়াজের দাম বেশি। বাজারে কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার 160 টাকা ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা দরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল আসরে ফাইনালে ভারতের বিপক্ষে হারলেও এবার সেমিতেই সেই বাধা টপকাতে মরিয়া লাল সবুজের দল। তবে ভারতও চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে। নেপালের আনফা কমপ্লেক্সে শুরু হবে বিকেল 3:15টায়। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের এবারের লক্ষ্যটা ফাইনাল জয়ের। এর আগের আসরে শিরোপা জেতা হয়নি লাল সবুজের দলের, সেখানে বাধার নাম ভারত। গেল আসরে ফাইনালে এই ভারত বাধা টপকাতে না পারায় শিরোপার স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ দলের।
আসরের শুরু থেকেই জয়ের ধারা অব্যাহত রেখেছে সেমিতে লাল সবুজের প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। খুব একটা বড় ব্যবধানে জিততে না পারলেও 2 জয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত। গেল আসরের চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে মরিয়া শক্তিশালী দলটা। তবে হঠাৎই ছন্দপতন কিছুটা চিন্তার কারণ বাংলাদেশ দলের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 ব্যবধানে জিতে আসরের শুভ সূচনা করলেও পরের ম্যাচে হোঁচট খেতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। স্বাগতিক নেপালের বিপক্ষে 2-1 ব্যবধানে হারতে হয় শ্রাবণ নোভাদের। তবে সেমিতে আর কোনো ভুল করতে চায় না মারুফুল হকের শিষ্যরা। সে লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে দলটা। জাতীয় দল, প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ। নেপালের বিপক্ষে হারের ক্ষত ভুলে এই ম্যাচ জয়ের প্রত্যাশা দলের। নেপাল আসার আগে বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে আসছি, ফাইনাল খেলতে আসছি, কিন্তু আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। আশা করি এটা প্লেয়াররা কাটিয়ে উঠতে পারবে এবং নেক্সট যেহেতু সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া বরাবরই শক্ত প্রতিপক্ষ হলো আমরা যা দেখেছি এবং আমরা আমাদের প্লেয়ারদের যে মনোযোগ এবং তাদের লাস্ট ম্যাচের থেকে যে বেড়ে আসা বাউন্স ব্যাক করা, সেই মেন্টালিটি নিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনালে মুভ করতে পারবো। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও এবার সব ভুল ত্রুটি শুধরে এই ম্যাচ যে কোনো মূল্যে জিততে চায় ফুটবলাররা। শক্তিশালী ইন্ডিয়াকে সমীহ করছে দল। তবে অনুশীলন ভালো হওয়ায় জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজের দল। আমাদের প্র্যাকটিস ভালো হইতেছে, আমরা ভালো ট্রেনিং করছি, আজকে হার্ড ট্রেনিং করছি এবং কালকে রিকভারি সেশন। আমরা পরশুদিন ম্যাচ খেলবো। ভালো ট্রেনিং হচ্ছে, কোচের যেই প্ল্যানিংগুলো বলতেছে ওগুলো আমরা করতেছি। ইনশাল্লাহ মাঠে যারাই খেলবে সবাই আলহামদুলিল্লাহ 100% দিয়েই খেলবে। লাস্ট ম্যাচটা আমরা লুজ করছি এবং এখান থেকে আমরা অনেক ভুল ত্রুটি, আমাদের টিমের যে ভুল ত্রুটিগুলো এগুলো আমরা সংশোধন করব। এটা সেমিফাইনাল ম্যাচ, তো এটা নকআউট পর্ব, তাই ম্যাচটা ভালোভাবেই খেলবো যেন লুজ না হয়। গেলবারের ভুলের আর পুনরাবৃত্তি নয়, ভারত বাধা টপকে ফাইনালে পৌঁছানোর লক্ষ্য বাংলার যুবাদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা। বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন এলাকা প্লাবিত। ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইস গেট। দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। এবং ছাত্রদের আন্দোলন ভিন্ন খাতে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। কাল প্রজ্ঞাপন প্রত্যাহার হলেই নিবন্ধন ফিরে পাওয়ার প্রক্রিয়া শুরু, জানালেন আইনজীবী। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।